ক্যারিয়ার উন্নয়ন বিষয় সম্পাদক পদে নির্বাচন করছি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে। নির্বাচনে আসার অন্যতম একটা কারণ ছিল যে প্রথমত আমি যখন ক্যাম্পাসে ঢুকার আগে থেকে আমি ডাকসুকে ফলো করতাম। ডাকসু নির্বাচন 2019 থেকে আমি ফলো করার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসে আসার পরে আমার অন্যতম একটা হয়তো মানে বলতে গেলে আহ অনেক ইচ্ছার বাইরে একটা অন্যতম ইচ্ছা ছিল যে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা। এবং ক্যারিয়ার উন্নয়ন পথটা যেহেতু নতুন ভাবে সৃষ্টি হয়েছিল এবং আমি নিজে 8 বছর ধরে ফ্রিল্যান্সিং করি, স্টার্ট আপ এবং আরো বেশ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত। আমি বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে বিদেশে বাংলাদেশকে বেশ কয়েকবার রিপ্রেজেন্ট করেছি, ডেলিগেট হিসেবে গেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এই সকল কিছু মিলে আমি আসলে মোটামুটি গ্যাপটা দেখতে পাইতেছিলাম যে আসলে আমাদের শিক্ষার্থীরা বা আমার সহপাঠীরাই তারা কেউ কেউ দেখা যাচ্ছে অনেক ভালো করতেছে, বাট বাকি যে মূলধারা আমাদের বা বিশেষ করে প্রান্তিক পর্যায় থেকে যে আমার সহপাঠীরা আসছে তারা আসলে ওইভাবে আগাইতে পারতেছে না। এখন আমি যতদূর দেখলাম যে তাদের খুব একটা যে তারা যে মেরিটোরিয়াস না এমন বিষয় না, বিষয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার আর নলেজ আর ফ্যাসিলিটেশন। আমার ইশতেহারগুলো এইভাবে সাজানো যে আমি যে ক্যারিয়ার রিলেটেড নলেজ গ্যাপটা, যে আমি একটা ডিপার্টমেন্টে ঢুকছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিন্তু সেই ডিপার্টমেন্ট থেকে আমি জানি না আমি কি কি জব পাবো। আমি এই জবগুলোর জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার সেই কম্পিউটার ল্যাব নাই, সেই ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, সেই তথ্য ভান্ডার নাই, বা আমার কিছু অ্যালামনাই আছে, অ্যালামনাই আমাকে রেফার করতে পারে, সুপারভাইজ করতে পারে, কিন্তু আমি অ্যালামনাইদের চিনি না। তো এই তিনটা জিনিস নিয়ে আমার মূলত কাজ করা হয়েছে। আমার আমার হচ্ছে যে মানে এটা নিয়ে এটাই মূল মানে অন্যতম একটা ইশতেহার হচ্ছে যে আমি ডিউ টু ক্যারিয়ার্স এই নামে আমরা একটা ওয়েবসাইট করেছি। এটা অলরেডি আমি হয়তো কালকে এটারে মানে একটা ভিজুয়াল লঞ্চ করব। তো এই ওয়েবসাইটটার মধ্যে প্রতিটা বিভাগের কি কি জব অপরচুনিটি আছে দেশে এবং বিদেশে। যেমন কয়েকদিন আগে আমরা একটা টকশোতে আমাদের প্রশ্ন করা হয়েছে যে উর্দু, পালি, ফার্সি এদের জব অপরচুনিটিস কি। এখন মানে আমি হয়তো জানি যেমন আপনি উর্দু ফার্সি পড়ে ইউনেস্কোতে জব করতে পারছেন, ইউনিসেফে পারছেন, এশিয়াটিক সোসাইটি, এশিয়া ফাউন্ডেশন, এই ধরনের আরো বেশ কিছু বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা আপনার এই ধরনের এক্সপার্ট খুঁজে। আপনি পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ নিয়ে আপনি শ্রীলঙ্কাতে জয়েন্ট মাস্টার্স করতে যেতে পারেন, পিএইচডি করতে যেতে পারবেন, বিভিন্ন অপরচুনিটিস আছে, কিন্তু এগুলো হচ্ছে কম্পাইলেশন নাই, অর্থাৎ এটার আপনি তালিকা কোথাও পাবেন না। এবং কিভাবে যাবেন মানে আপনি যদি আজকে ইউনেস্কোতে ঢুকতে চান, আপনি পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজে পড়েন, আপনার কি কি লাগবে? আপনার রিসার্চ লাগবে, আপনার কিছু সিজিপিএ লাগবে, নাকি আপনার একটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, বা কি লাগবে? এই যে তথ্যগত জিনিসটা, এটা আমি চাই যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রোডম্যাপ গুলো থাকবে। একই সাথে প্রাথমিক পর্যায়ে আমরা একটা ইবুক তৈরি করব, যে প্রতিটা বিভাগ ওয়াইজ একটা ইবুক থাকবে, সেটার নাম হবে হচ্ছে ক্যারিয়ার হ্যান্ডবুক বা ক্যারিয়ার ম্যাপস। এবং সেই ডিপার্টমেন্টে কি কি অপরচুনিটিস আছে দেশে এবং বিদেশে, একই সাথে হায়ার স্টাডিজ এর অপরচুনিটিস কি, এগুলো তালিকাভুক্ত থাকবে। এবং একই সাথে তার রোড ম্যাপটা থাকবে যে স্টেপ বাই স্টেপ কি কি প্রয়োজন। এইভাবে একটা শিক্ষার্থী যখন ফার্স্ট ইয়ারে নবীনবরণের মাধ্যমে তার সিলেবাস বা কোর্স আউটলাইন পায়, আমরা চেষ্টা করব যে এই কোর্স আউটলাইনের সাথে তাকে এই বুকটা দিয়ে দেওয়ার জন্য, যাতে সে প্রথম দিন থেকে যদি তার ইচ্ছা থাকে যে আমি ক্যারিয়ারে কি করব না করবো, সে প্রথম দিন থেকে একটা ধারণা পেতে পারে এবং আগায় যেতে পারে। এবং এই যে রোড ম্যাপটা থাকার ফলে সে হতাশ খুব একটা কম হবে, কারণ সে দেখবে যে আচ্ছা এটা আস্তে আস্তে ধাপ ধাপে আমার আগায় যেতে হবে। না, এটা তো অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড আমরা ওইভাবে দেখতেছিলাম। বিশেষ করে হলগুলোতে আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে শৃঙ্খলা কমিটি সহ বেশ কিছু কমিটি করা হয়েছিল, যারাই মূলত হলগুলোকে চালাইছে। হলগুলোর সকল উন্নয়ন কর্মকাণ্ডের সম্মুখ সারিতে তারা ছিল এবং এখন তারা নির্বাচন করছে বিভিন্ন স্বতন্ত্র প্যানেলের মাধ্যমে। অনেকে আবার বিভিন্ন প্যানেলে সেন্ট্রালে নির্বাচন করছে। তো আমরা যারা হলে ছিলাম না আগে, বা অনেক বেশিরভাগ আমাদের প্যানেলের বলি বা প্যানেলের বাইরে বলে অনেকেই হলে ছিল না। এবং এই যে কমিটিরা 1 বছর ধরে কাজ করে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানে আন্ডারে, তো সেইখানে তো অবশ্যই আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা নাই। একই সাথে নির্বাচন কমিশনের পরে আমাদের আশা ছিল যে তারা অ্যাটলিস্ট একটা স্ট্রং অবস্থান নিবে, কিন্তু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে তানভীর বাড়ি হামিম স্লোগান দিয়ে মিছিল নিয়ে এসে ঢুকলো। নির্বাচন কমিশন থেকে এটা নিয়ে আমরা কোনো ধরনের কোনো উদ্যোগ দেখতে পারি না। ছাত্র শিবিরের জেএস পদপ্রার্থী সে তার ডিপার্টমেন্ট সমাজ কল্যাণে ক্লাসরুমে গিয়েছে মানুষজন নিয়ে, এবং অভিযোগ আছে যে সে সেখানে ভোট চেয়েছে। এই যে মানে এবং এটা তো প্রমাণিত, মানে এটা তো নিউজ হয়েছে, গণমাধ্যমে আমরা জেনেছি এবং আরো কিছু মাধ্যমে জানছি। আজকে একটা জিনিস দেখলাম যে ফোকাস থেকে মেসেজ দেওয়া হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদেরকে এবং পুরুষ শিক্ষার্থীদেরকে যে আপনারা এই এই প্রার্থীর পক্ষে ভোট দান করুন। এই যে তথ্যগুলো চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকালি আমাদের রাজনৈতিক নেতৃত্বরা আমাদেরকে কল দিয়ে ভোট দিতে চাচ্ছে বলছে,
এটা তো আসলে প্রশাসনের কোনো এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট দেখি নাই আমরা। আমরা বিশেষ করি যে প্রশাসন এখানে অবশ্যই নিরপেক্ষতা হারিয়েছে একবারে প্রথম দিন থেকে, কারণ তারা কোনো দলের মানে এক এক সময় এক এক দলের পক্ষ হয়ে তারা অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতেছি যে মেয়েদের হল, যেটা হচ্ছে আপনার সুফিয়া আপনার হচ্ছে কুয়েত মিত্র এবং বঙ্গমাতা হলের পাশে আছে সমাজ কল্যাণ অনুষদ, একটা পূর্ণাঙ্গ অনুষদ, সেইখানে তাদের ভোট কেন্দ্র না দিয়ে 1 কিলোমিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে তারা ভোট কেন্দ্র দিচ্ছে। আমরা বিশেষ করি যে এই নির্বাচন কমিশন চায় ভোটার টার্নআউট কম হতে, তারা চায় নারীদের ভোট যাতে কম কাস্ট হয় সেটার ব্যবস্থা করতে, এবং আমরা অবশ্যই আশঙ্কা করছি যে এটা কোনো একটা প্যানেলকে তারা বেনিফিট দিতে চাচ্ছে, যাদের আসলে ক্যাম্পাসে জনপরিসরে পরিচিতি কম। তো এটা আমরা আশঙ্কা আছে, কিন্তু এর মধ্যেও আমরা বিশ্বাস করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে, তারা ভোট দিতে আসবে, যাকে ভোট দেখ আমরা এক্সপেক্ট করব 40,000 শিক্ষার্থীর মধ্যে যাতে 40,000 শিক্ষার্থী ভোট কেন্দ্রে আসে, তারা ভোট প্রদান করে, এবং সামনে যে নেতৃত্ব আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নির্বাচনের প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক, হ্যাঁ না যেই ভোট দিয়ে। তো আমাদের প্রার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এক, এর বাইরেও যেটা হচ্ছে যে আমরা একটা নোংরা রাজনৈতিক চর্চার মধ্যে প্রবেশ করছি। আমরা চেয়েছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে গালি গালাজ বা হচ্ছে মানে অবশ্যই রাজনৈতিক মতাদর্শিক ভিন্নতা থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে, সংলাপ হবে, বিতর্ক হবে, কিন্তু এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে প্যাটার্ন আমরা আগস্টের পরে থেকে বিশেষভাবে লক্ষ্য করছি যে একবারে টার্গেটেডলি, এবং এই যে বট বাহিনীরা কিন্তু কোনো একটা দলের প্রতি সিম্প্যাথেটিক, আপনি সেই দলের বা সেই প্যানেলের পক্ষে দিলে কোনো একটা পোস্ট দিলে আপনি সেই বট বাহিনীদের কিন্তু কোনো ভূমিকা আপনি দেখবেন না, কিন্তু তাদের প্রার্থীকে নিয়ে একটা সমালোচনা, একটা যৌক্তিক সমালোচনা, একটা রাজনৈতিক পরিসর আপনি অবশ্যই সমালোচনা করবো। আমি আমার প্রতিপক্ষের যদি ভিন্নতা থাকে, তার যদি দুর্বলতা থাকে, তার যদি মানে ফ্যাসিবাদের পক্ষে তারা অবস্থান নিয়ে থাকে, তাদের অবশ্যই সমালোচনা করবো, কিন্তু এই যে সমালোচনার ফলে আমাকে ব্যক্তিগত আক্রমণ, আমার পরিবার নিয়ে আক্রমণ, এই ধরনের যে পরিস্থিতি, তো এগুলো আসলে রাজনীতিক সামনে আমাদের যে ছাত্র রাজনীতি স্বপ্ন আমরা দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, সেটার জন্য এটা আমি মনে করি অনেক বড় বাধা। এবং অনেক প্যানেল বলে যে তাদের নিয়ন্ত্রণে নাই বট, আবার সেই প্যানেল দাবি করে যে তারা অনেক সুসজ্জিত এবং তারা অনেক নিয়মতান্ত্রিক একটি দল, কিন্তু নিয়মতান্ত্রিক দল হলেও আমরা বিশেষ করি যে তাদের মধ্যে থেকে যদি এই তাদের কর্মীরা বা তাদের সমর্থকরা যদি এই ধরনের নারীদের প্রতি স্লাট শেমিং থেকে শুরু করে নারীদের পরিবার পরিজন নিয়ে যারা যখন প্রশ্ন তুলে, আমরা অবশ্যই প্রশ্ন তুলতে চাই যে নারীদেরকে গণধর্ষণে যারা হুমকি দিচ্ছে, তারা আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট দলের প্রোগ্রামে যাচ্ছে, তাদের ভলেন্টিয়ার কার্ড সহ তারা তাদের সাপোর্টার, এবং সেই দল দাবি করতেছে যে তারা অনেক ডিসিপ্লিন, তারা অনেক সৎ চরিত্রের অধিকারী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত ডিসিপ্লিন হলে আপনি আপনার এই সমর্থকের দায়টা কেন নিচ্ছেন না? আপনার সমর্থক যে এই ধরনের মেয়েদেরকে গণধর্ষণের হুমকি দিচ্ছে, আপনি তাদের দায় এড়িয়ে যাচ্ছেন, বা বলছেন যে আপনার তৃণমূলের যেসব নেতারা এইসব স্লাট শেমিং করে তারা আপনার নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনি আবার একই দিকে বলছেন যে আমার চেইন অফ কমান্ড আমাদের ভালো, আমাদের নেতৃত্ব অনেক ভালো। তো এই ধরনের আমরা বিভিন্ন টাইপের হিপোক্রেসি দেখছি। আমরা বিশেষ করি যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী রাজনীতি এবং রাজনৈতিক আলোচনা হওয়ার উচিত ছিল সংলাপ এবং আলোচনার ভিত্তিতে, কিন্তু বেশ কিছু গোষ্ঠী আমরা দেখছি যে তারা কাদা ছোড়াছুরি, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এগুলোর মাধ্যমে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। আমরা ছেলে এবং মেয়েদের উভয় হলেই ব্যাপক সাড়া পেয়েছি। বিশেষ করে আমাদের যে সম্পাদকীয় প্রার্থীগুলো আছে তারা তাদের পজিশনগুলোতে কেপেবল, তারা তাদের যে টেকনোক্রেসি বা যেই খাত নিয়ে তারা কাজ, শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক না, তারা বিগত ক্যাম্পাসে যে দিন ধরে এসেছে 2 বছর 3 বছর তারা কাজ করে গেছে, এটা জানে শিক্ষার্থীরা, তাই তাদের প্রেফারেন্সে আমাদের সম্পাদক প্রার্থীরা আছে। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের প্যানেলের ম্যাক্সিমাম কিন্তু গণ অভ্যুত্থানের কেউ কেউ কেন্দ্রীয় সমন্বয়ক ছিল, আবার কেউ হচ্ছে একেবারে সম্মুখ সারির যোদ্ধা। যেমন আমাদের জেএস এবং এজেএস প্রার্থী, আমাদের হচ্ছে বিপি প্রার্থী সে 9 দফার ঘোষক, আমাদের জেএস প্রার্থী সে হচ্ছে যে 6 সমন্বয়কে ডিবি তুলে নিয়ে গেছিল তাদের অন্যতম ছিল, এবং পরবর্তীতে ক্যাম্পাসের বা ছাত্র রাজনীতি সে ভালো ভূমিকা রেখেছে। তো এই সবকিছু মিলে আমরা আশা করি যে শিক্ষার্থীরা পূর্ববর্তী আমাদের ফ্যাসিবাদী বিরোধী লড়াই আমরা যে কখনো আপোষ করিনি, এই জিনিসটা একই সাথে আমাদের যে এই যে যোগ্য ব্যক্তিগুলোকে আমরা সামনে তুলে আনতে পেরেছি, জায়গায় করে দিতে পেরেছি, এটার উপর শিক্ষার্থীরা আশা করি ভরসা করবে এবং আমাদের প্যানেলকে ভোট দেবে।